তারপরে যে দ্বিতীয় সাবজেক্টটা তোমরা রেখেছো সেটা অত্যন্ত ইন্টারেস্টিং। এইভাবে বোধহয় কেউ কখনো পণ্ডিত ব্যক্তিরা, ভক্ত ব্যক্তিরা ভাবে না যে আম্বেদকরের 6 ডিসেম্বরে মৃত্যুদিন হয়, মহাত্মা গান্ধীর মৃত্যুদিন পালন হয়, জওহরলাল নেহরুর মৃত্যুদিন পালন হয়, সমস্ত বড় বড় মানুষের মৃত্যুদিন পালন হয়, কিন্তু ভারতবর্ষের যে সমস্ত অবতার আছে তাদের মৃত্যুদিন তেমন ভাবে কেউ পালনও করে না, আমার মনে হয় অনেকে জানেই না। অষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী, আমি নিজেও খুব তালের বড়া ওই দিন খেতে ভালোবাসি। কত ধুমধাম করে প্রতিটি ঘরে ঘরে হয়। বুদ্ধের জন্মদিন, বুদ্ধ জয়ন্তী, তিনিও তো ওই নবম অবতার, তো তার জয়ন্তী পালন হয়, কিন্তু বুদ্ধের মৃত্যুদিন সেটা তো উদযাপিত হয় না। শ্রীরামচন্দ্রের জন্মদিন আমরা তো জয় শ্রীরাম বলে বিভিন্ন জায়গায় হুল্লোড় করে পালন করি, কিন্তু তাদের মৃত্যুদিন তো তার কেউ আমরা স্মরণ করি না। এই যে করি না, এই একটা অত্যাশ্চর্য বিষয় যখন আমার সামনে তোমরা তুলে ধরলে, আমার একটু প্রথমে মজা হয়েছিল, জানে এটা তো কখনো আমরা ভাবিনি, তাই তো এই তো করি না আমরা। তারপরে ভাবলাম করি না, পরেই এসে গেল আরে লোকে তো জানে না রামচন্দ্র কবে মারা গেছিলেন এবং কি করে মারা গেছিলেন, শ্রীকৃষ্ণ ঠিক কবে মারা গেলেন এবং কিভাবে মারা গেলেন, এবং কতগুলো অনেক রকম গল্প টল্প আছে। কেউ বলে জরাবেধের আক্রমণে, কেউ বলে অন্যভাবে নানান কিছু বলবার চেষ্টা করে। দিনক্ষণ কেউ ঠিকঠাক বলতে পারে না, তার মানাবে কি করে? বুদ্ধের মৃত্যুর দিন আছে ওই যে বৈশালী না, মল্লদের গ্রামে যে কাছারিয়ার, বিহারের, উত্তর বিহারের কাছারিয়া স্তূপ আছে, পৃথিবীতে বোধহয় সব থেকে বড় স্তূপ ওইটা। অনেকে হিস্টোরিয়ানরা জানতো যে বর্বদূরের যে বুদ্ধ স্তূপ সেটা সব থেকে বড় না, পরবর্তীকালে কাছারিয়ার স্তূপ আবিষ্কার হয়েছে যেটা আরো বড়। আমি গেছি সেখানে। সেই স্তূপে বুদ্ধ তার বেগিং বাওয়েল যেটা ছিল, ভিক্ষাপাত্র, অন্নপাত্র, সেটা ওখানকার মঙ্কদের দিয়ে তিনি কুশিনারা মল্লদের ওদিকে চলে গেলেন। তখনই অনেক শিষ্য ভয় পেয়ে গিয়েছিল যে সে কি কথা, যে উনি ওনার খাদ্যপাত্র, ভিক্ষাপাত্র দিয়ে যাচ্ছেন, তার মানে কি আর উনি বেশিক্ষণ নেই? ওইখানে যে সেই চন্নর ভক্ত, চন্নর বাড়িতে শুয়োরের মাংস খেয়েছিলেন, তাতে একটু পেট খারাপ হয়ে তিনি দেহ ত্যাগ করেন। শুয়োরের মাংস খুব ইজিলি ডাইজেস্টেবল, এবং মৃত্যুর পূর্বে বুদ্ধ বলেছিলেন সবাইকে ডেকে, দেখো চন্নর ওপরে তোমরা কোন রকম অবিচার করবে না, কিন্তু ওই সুজাতার অন্ন খেয়ে যখন আমি বুদ্ধ হয়েছি, চন্নর এই খাদ্য খেয়ে আমি মহাপরিনির্বাণ লাভ করছি, সুতরাং ওকে কেউ তোমরা হীন চোখে দেখবে না। এগুলো আছে, কিন্তু সেই দিনগুলো তো আমরা ওই করি না। এবারে আসি শ্রীরামচন্দ্রের ব্যাপারে। জয় শ্রীরাম জন্মেছিলেন, সেই জায়গাটা যে কোথায় ঠিক করে এখনো কেউ বলতে পারে না, তা সেসব যাক, যা আমরা ইতিহাসে এখানে ওখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমে গল্পগুলো বা কাহিনীগুলো আমাদের সামনে এসেছে। শ্রীরামচন্দ্রের মৃত্যু কিভাবে হয়েছিল, যেটা দেখবেন আপনারা যারা শ্রোতা, ভালো
যে অরিজিনাল রামায়ণ, যেটা আমাদের আচার্য ন্যাশনাল প্রফেসর সুনীতি চট্টোপাধ্যায় নতুন রামায়ণ লিখবার চেষ্টা করেছিলেন, তখন আমি কলেজে পড়ি, কলেজে না, তখন আমি চাকরিও শুরু করেছি, আইএএস পরীক্ষার জন্য এক্সামও দিচ্ছি। সেখানে এই ব্যাপারটাও এসেছিল, তাই মনে আছে। ওই সময় তিনি ওই জাতক কথার, যে দশরথ জাতক, ছোট্ট একটা রামায়ণ, দশরথের স্ত্রীরা, তার পুত্ররা, তারা কিভাবে বনবাসে গেল, সমস্ত আছে সেখানে। অবশ্য শ্রীরামচন্দ্রকে বুদ্ধের পূর্ব জন্মের একটা জন্মের শ্রীরাম এবং লক্ষণ, এই দুইজনকে দেখানো হয়েছে। পালি সাহিত্য তো সংস্কৃতের থেকে বেশি প্রাচীন। সুনীতি চট্টোপাধ্যায় বলেছেন এটাই হচ্ছে অরিজিনাল রামায়ণ। তাতে উনি ব্যাখ্যাও করেছেন যে সীতার জন্ম কাহিনীগুলো একটু ঘোরানো পেঁচানো আছে, জনক রাজার হালের আগায় উঠে এসেছিল বলে ওইভাবে তো মেয়ে হয় না। আসলে উনি জনকস্য কন্যা, মানে বাপের মেয়ে। শ্রীরামচন্দ্র নিজের বোনকে বিয়ে করেছিলেন, এই কথা ওই জাতক কাহিনীতে আছে, যার জন্য ভক্তরা একটু আপত্তিও করে। আপত্তির কিছু নেই, ওরকম ভগ্নী বিবাহের বিষয় গৌতম বুদ্ধ তার মামাতো বোনকে যশোধরাকে বিয়ে করেছিলেন, এগুলো আছে ইতিহাসে প্রাচীন, আমাদের সমাজে এখন আর নেই, কিন্তু এককালে ছিল। সেই জন্য অত বেশি উত্তেজিত হওয়ার বা আপত্তি করার কিছু নেই। এগুলো মানব ইতিহাস তো অন্যরকম, যে যখন শুরু হয় তখন তো মা বাবা ভাই বোন এই সমস্ত পুরো এভাবে ছিল না। যাই হোক, তা এখন রামচন্দ্র কি করে দেহ ত্যাগ করছে, সেটা একটা অদ্ভুত ঘটনা। আমি বিভিন্ন জায়গায় যেটা পড়েছি, যেটা আমি বেশ কয়েকজনকে বলেছি, ভাই এই শম্ভুকে রামচন্দ্র হত্যা করলেন, শূদ্র যেহেতু তিনি শাস্ত্র পাঠ করাচ্ছেন, তিনি শিক্ষা দিচ্ছেন, সুতরাং সেই নিরস্ত্র সম্মুখকে মেরে দিলেন। আর ওই সম্মুখকে যেই মেরে দিলেন, রাজবাড়িতে পড়ে থাকা যে ব্রাহ্মণ পুত্র অকালে মারা গিয়েছিল সে জীবন পেল। এটা খুব সিগনিফিক্যান্ট যে শূদ্রের উত্থানে ব্রাহ্মণের মৃত্যু, আর ব্রাহ্মণের জন্ম পুনর্জন্ম ওই শূদ্রের নিধনেই হয়ে থাকে। রামায়ণ একটা খুব সিগনিফিক্যান্ট গল্প। এখন এর ফলে দুটো জিনিস হয়েছিল, শূদ্র বিদ্রোহ, রামচন্দ্র রাজত্ব হারিয়েছিলেন, ওদিকে সীতা স্ত্রী, তার প্রতি সন্দেহ, প্রজানুরঞ্জনের জন্য তাকে বনবাস ইত্যাদি, এই সমস্ত করতে গিয়ে তার যে রাজত্ব চলে গেল। শেষ দিকে রামচন্দ্র রাজা ছিলেন না, রাজা রাজত্ব হারালে বেঁচে থাকতে পারেন না, তিনি আত্মহত্যা করেছিলেন, সরজু নদীর জলে ডুবে মরেছিলেন। এটা লেখা আছে বিভিন্নভাবে। তো সেই মৃত্যুদিন, সেই দিনক্ষণ খুঁজে পেয়ে তা উদযাপন করার উৎসাহ ভক্তদের না থাকারই কথা। এবারে আসা যাক শ্রীকৃষ্ণের কথায়। শ্রীকৃষ্ণের আমরা বেশিরভাগটা জানি গীতা। গীতা তো একটা ডায়ালগ, ওই জন্য ওর ইংরেজিতে যখন প্রথম তর্জমা হয়েছিল 1774 সালে, সেই তর্জমায় বইটার নামই ছিল ডায়ালগ বিটুইন রাম এন্ড কৃষ্ণ এন্ড অর্জুন। পরবর্তীকালে ওই গীতা নাম প্রধানভাবে দিয়েছিল
এডউইন আর্নল্ড, যিনি লাইট অফ এশিয়া বই লিখেছিলেন, তিনি এইটাও লিখলেন, সং সেলেস্টিয়াল। এই সং সেলেস্টিয়াল গীতা এ তো ওই কুরুক্ষেত্রের যুদ্ধের বিষয়, অথচ তার যে জীবনী ভগবত, শ্রীমদ ভাগবত, তাতে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী নেই। একেবারে শেষ দিকে 10ম অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, একেবারে শেষে আছে সেই যেটা পরে বলবো, যে জাতক কথাতে অরিজিনালি যেটা আছে সেটার নাম হচ্ছে ঘট জাতক। সেই ঘট জাতকে আছে যে দৈপায়ন, ঋষি দৈপায়নকে ইয়ার্কি মারতে যে শ্রীকৃষ্ণ এবং বলরামের ছেলেরা তাকে অপমান করল এবং সেই জন্যে তাদের মৃত্যু শীঘ্রই হবে, এটা ঋষি দৈপায়ন বলে গেলেন। এবং সেই যে খদির মুদগল, তা থেকে তারা ওই দ্বারকার সমুদ্র তীরে নিজেরা যুদ্ধ করে পরস্পর যদুবংশ ধ্বংস হয়ে গেল। তারপরেই আছে ওই চ্যাপ্টারের শেষে একটা গণসতীর দৃশ্য। অনেকে ভাবে সতীদাহ প্রথা কবে থেকে, অত প্রাচীন, এবং তার নায়ক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার যদুবংশের যত মহিলারা আছে, সেই তখন তো বলরামের অনেক বউ, শ্রীকৃষ্ণ 1600 বউ, এরকম সব। সেই এক চিতায় অত বউ পুড়ে মরছেন। আপনারা পড়ে দেখবেন ওই বইটা, পাতা 1651 পাতায় আছে। ভাগবত, শ্রীমদ ভাগবতের 11 চ্যাপ্টারের 1651 পাতায়। তো এই যে সতীদাহ হচ্ছে, তারপর পরই শ্রীকৃষ্ণের মৃত্যুর কথা। ওই একজন ব্যাধ তার পায়ে খোঁচা মেরে তিনি সেপটিক হয়ে মারা গেলেন। নির্দেশ কিংবা শুরু হলো, কিংবা প্রথা অলরেডি ছিল, অলরেডি না থাকলে সব এত এত মহিলারাই বা রাজি হবে কেন? এটা কি ইয়ার্কি নাকি যে শয়ে শয়ে মহিলা এক চিতায় পুড়ে মরছে? নির্দেশের কথা নেই, কিন্তু আমি সময় বেশি থাকলে বা শুধু এই বিষয়ে আলোচনা হলে আমি একটু শ্লোকগুলো পড়েও শোনাতাম। শুধু ওই 1651 পৃষ্ঠা বলে ছেড়ে দিতাম না, সেই পৃষ্ঠার সংস্কৃত, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ তিনটেই আমি পড়ে শোনাতাম, তাতে নির্দেশ বা সার্কামস্টান্সেস ওগুলো থাকতো। মোটের উপরে এই ঘটনা ঘটলো, তারপরে ওইভাবে ওরাও মারা গেলেন। একটা খুব মজার ব্যাপার, আমার একজন আন্ডারে একজন অফিসার, মিস্টার দুবে, অফিসে একটা ফেয়ারওয়েল হচ্ছিল। তাতে দেখি ওরা, যার ফেয়ারওয়েল হচ্ছে, তাকে কতগুলো বই দিয়েছে। আমি দেখি তার মধ্যে ভাগবত গীতা, গীতা এই সমস্ত রয়েছে। তারপরে একটু নাড়াচাড়া করে দেখি যে ওই ওখান থেকে বেরোয় বইগুলো, যে কোনো রেল স্টেশনের পাওয়া যায় খুব কম দামে। আমি বললাম, দুবে আমাকে এক কপি দাও তো কিনে। তো কদিনের মধ্যে দুবে আমাকে কিনে এনে দিয়েছিল। কিন্তু এইটা পড়ে দেখি এর পরের পৃষ্ঠাতেই রয়েছে এক ভয়ঙ্কর ইতিহাসের ইঙ্গিত। তারপরে এইসব মরে গেলে তখন আসছে যে এবারে পরীক্ষিত রাজা হবেন। তাকে বলছেন যে আচ্ছা, যে কবি যে শোনাচ্ছে ইতিহাস, যে আচ্ছা ভগবান মারা যাওয়ার পরে কারা রাজা হলো?
একদম চ্যাপ্টার 11-এর শুরুতেই রয়েছে ওই ধননন্দ, মহাপদ্মনন্দ, তারপরে কালাশোক। কালাশোক মানে যিনি প্রথম বুদ্ধ মহাসঙ্গীতি করেছিলেন পাটলিপুত্রতে, সম্রাট অশোক করেছিলেন তৃতীয় সঙ্গীতি, দ্বিতীয় সঙ্গীতি করেছিলেন কালাশোক। তো এই নামগুলো রয়েছে। তার মানে একেবারে আমি একদিন দুবেকে বললাম, দুবে তোমাকে অনেক ধন্যবাদ। এই দেখো, তোমরা শ্রীকৃষ্ণের জন্ম সময় পাও না, এই যে সময়, হি ইজ in a post Buddha period, post এই পিরিয়ড, তার মৃত্যুর পরপরই কালাশোক, ধননন্দ, এই নন্দরা, এরা 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 যে কোনো ইতিহাস তুমি পড়ে দেখো এই সময়কার। তখন দুবে ব্রাহ্মণ তো একেবারে একটুখানি, আর আমি তো বস, তো কিছু তো বলতেও পারে না, বলে आपको मैं कभी दूसरा किताब खरीद के नहीं देंगे, कोई बात नहीं, जो मिलना था वो तो हमें मिल गया। তো এই যে এখানেও শ্রীকৃষ্ণের এই যে জীবনী তত্ত্বে এই জিনিসগুলো একটু ধোঁয়াশা ধোঁয়াশা রয়েছে। আর যেরকম মৃত্যুর কাহিনী বলা হয়েছে, তাই নিয়ে ভক্ত প্রাণ কি করে সেলিব্রেট করবে। আর এই যেটা আমি বললাম যে অরিজিনাল যেটা, সেটা হচ্ছে ওই যেটা সুনীতি চট্টোপাধ্যায় লিখেছেন, সেই ঘট জাতক। সেই ঘট জাতকে যেখানে ওইসব কথা আছে যে সীতা ওর বোন, লক্ষণ, সীতা আর রাম এরা বনবাসে চলে গেল। তো এবং চলে যাওয়ার পরে ওই ঘট জাতকে, ওটা তো রামায়ণের কথা, আর এই ঘট জাতকে শ্রীকৃষ্ণের কথায় বলেছে যে ওই যে দেবগর্ভা দৈবকী, দেবগর্ভা হচ্ছে শ্রীকৃষ্ণের মায়ের নাম। এইখানে তার 10টা পুত্র হয়েছিল, আর নন্দগোপের বউয়ের 10টা মেয়ে হয়েছিল। ওরা পাল্টাপাল্টি করে নিয়েছিল, কারণ একটা যখন বিয়ে হয় তখনই দৈববাণী হয়েছিল যে এই মেয়েটা এই কৃষ্ণ বংশের ধ্বংস, এই কংস বংশ ধ্বংস করবে। কিন্তু তথাপি ওদের ওই ছেলে মেয়ে পাল্টাপাল্টি করে ওরা বড় হয়েছিল। এখন এই 10 ভাইয়া, এই 10 ছেলে প্রচন্ড বীর, শক্তিশালী, দুরন্ত, আর 10 ভাই তারা শেষ পর্যন্ত বড় রাজা হয়ে গেল। রাজা হয়ে যেতেও ওই যে বললাম ঋষি দ্বৈপায়নকে অপমান করেছিল, তাতে যে অভিশাপ হলো, সেই অভিশাপের ফলে এই জাতক কাহিনী হিসাবে শ্রীকৃষ্ণ ওই শেষ অবস্থায় একদিন মল্ল যুদ্ধ করতে নামলেন, তার বিপরীত। কিন্তু বিপরীতে আসলে যারা ছিল তারা ওই অভিশাপের ফলে একটা জাদু পুরুষ। যখনই শ্রীকৃষ্ণ যখন যাবে, তখন তার বড় ভাই বারবার বলল তুই যাস না, তুই যাস না, লড়িস না ওর সঙ্গে। কিন্তু উনি বললেন যে না, আমি ছাড়বো না, আমি তো মারবো। আর উনি যেই ঝাঁপিয়ে পড়েছেন, যে শব্দগুলো আছে সেটা হচ্ছে সেই অসুর মূলর মতন, আমরা মূল কাঁচা মূল, ওই মূলর মতন শ্রীকৃষ্ণকে ধরে গিলেই ফেললেন। তখন বড় ভাই পালিয়ে গেলেন। এইখানে কাহিনীতে একটু নতুন কথা আছে। যখন পালিয়ে গেলেন এই বড় ভাই, তাকে ওই ব্যাগ, উনি শুয়েছিলেন, সেই শোয়া অবস্থায় একটা তীর মারল, ভেবেছিল একটা বার্ড, পাখি মারতে যে সেই তীরটা তার
পায়ে লাগে। তো এই হচ্ছে মৃত্যু কাহিনী। তাহলে বুঝুন আমরা যেটা আলোচনা করছি, তোমরা এটা না বুঝে এত সিরিয়াস একটা ব্যাপার আলোচনার মাঝে রেখেছ। তো এটা খুব সিরিয়াস ব্যাপার, ভক্তদের কাছেও সিরিয়াস, ইতিহাসের কাছেও সিরিয়াস, কাহিনী হিসাবেও মনোরম হলেও খুব সিরিয়াস। তো এই সিরিয়াস আলোচনা আমি পেয়েই একটু প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম, কিন্তু এত ইন্টারেস্টিং, মানুষের এই কথাগুলো জানা দরকার। এবং যারা আরো জানতে চায়, আরো বিশদভাবে বুঝতে চায়, তাদের এই পাতাগুলো তো আমি বলে দিলাম, আর বইগুলোও বলে দিলাম। ওই ঈশান ঘোষ সমগ্র বিশাল জাতক কাহিনী, সমগ্র জাতক কাহিনীকে তিনি ট্রান্সলেশন করেছেন বাংলায়। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ওই ট্রান্সলেশন পড়ে অভিভূত হয়ে প্রশংসা করেছেন। তার চতুর্থ খণ্ড ওই ঈশানচন্দ্র ঘোষের জাতক কথার চতুর্থ খণ্ডে এই দশরথ জাতকও আছে, এই ঘট জাতকও আছে, আবার দ্বৈপায়ন জাতকও আছে। এগুলো সবাই যদি আমরা একটু পড়ে টড়ে নিই, তাহলে বিচার বিবেচনা করতে সুবিধা হবে। একটা তো ভক্তদের বিষয়, একটা বিদ্যা এবং নলেজ বা সামাজিক প্রক্রিয়া কিভাবে ইভলভ করে গেছে, কিভাবে পাল্টে পাল্টে গেছে, এগুলো আমাদের জানা যাবে। সকলকে শ্রোতাদের ধন্যবাদ। আমরা অনেকদিন পরে একটা এপিসোড করলাম।